হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সাবেস 420 নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা সাবেস 420 তে একটা কোরিয়ান অ্যাকশন ক্রাইম থ্রিলার সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যেটার নাম হচ্ছে দ্য কিলার এ গার্ল হু ডিজার্ভস টু ডাই। মানে এই সিনেমাতে আমরা একটা কিলারের কাহিনী জানবো এবং এখানে এমন একটা মহিলা বা মেয়ে রয়েছে যে মৃত্যু ডিজার্ভ করে। তো যাই হোক, সিনেমাটি এসেছিল হচ্ছে 2022 সালে এবং সিনেমাটি যখন আসে তোমার দক্ষিণ কোরিয়াতে ব্যাপক জনপ্রিয়তা পায় এবং এটার আইএমডিবি রেটও কিন্তু অনেক ভালো, 10-এ 6.6। একটা অ্যাকশন সিনেমা হিসেবে অনেক বেশি ভালো এবং মাই ড্রামা লিস্টে এটার রেটিং হচ্ছে 10-এ 7.8। তো বুঝতেই পারছো সিনেমাটা কেমন হয়েছে। আর সবচেয়ে বেস্ট পার্টটা হচ্ছে এই সিনেমার অ্যাকশন। এক্সপ্লেন দেখে তুমি ঘোড়ার ডিমও বুঝতে পারবে না, কিন্তু তুমি যখন অ্যাকচুয়াল সিনেমাটা দেখবে এটার যে অ্যাকশন দৃশ্যগুলো রয়েছে, হ্যান্ড টু হ্যান্ড যে ব্যাটলগুলো রয়েছে, সেগুলো একবার অন্য লেভেলের। তো যাই হোক, এখানে আবার আরেকটা কথা আমি বলে রাখি, এই সিনেমাটি আমরা 2023 সালের প্রথম দিকে একবার এক্সপ্লেন করেছিলাম র্যান্ডম ভিডিও চ্যানেলে, কিন্তু বর্তমানে হয়েছে কি সাবেস 420 কোনো স্ক্রিপ্ট আমাদের হাতে নেই। কিন্তু হঠাৎ করে এই স্ক্রিপ্ট আমি পেয়ে গেলাম ইমেইল, আর এই জন্য ভাবলাম এটা দিয়ে চালিয়ে দিই আজকের মতো। আর আমি বিশ্বাস করি এই সিনেমা যদিও প্রায় আমরা 1.5 বছর আগে এক্সপ্লেন করেছিলাম, তবে তারপরে এখনো যখন তুমি দেখতে যাবে সে আগের মতোই মজা পাবে। তো অনেক বাড়তি কথা বললাম, এখন ছোট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন থাকবে। বিজ্ঞাপনটা তুমি স্কিপ করো, যাও ডিসক্রিপশনে ডুরাশনে ক্লিক করো, বিজ্ঞাপন স্কিপ হয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাবে। আমি বিজ্ঞাপন প্লে করে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে SAVAGE100, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো সিনেমা যখন শুরু হয় তখন আমাদের জন নামের একজন প্রফেশনাল কিলারকে দেখানো হয়, যে টাকার জন্য যে কাউকেই মারতে পারে। আর অপরাধ জগতের সে হচ্ছে সবচেয়ে দামি এবং ধনী কিলার। আর এখানে জন নামে যে অভিনেতাটা রয়েছে সে কিন্তু দক্ষিণ কোরিয়ার অন্যতম জনপ্রিয় একজন অভিনেতা, যার নাম হচ্ছে জ্যাং হায়ুক। তবে তার বেশিরভাগ সিনেমাই কিন্তু রোমান্টিক সিনেমা, আর এটাই সম্ভবত তার একমাত্র অ্যাকশন সিনেমা আর কি, থ্রিলার টাইপ সিনেমা। তবে এই সিনেমা আমি যখন দেখেছি তখন আমার কাছে মনে হয়েছে এই সিনেমাতে জাং হায়ুককে যতখানি মানিয়েছে কিলার হিসাবে, এখানে ডনলিকে অতখানি মানাতো না। মানে খুব ভালো মতো ফুটাতে পেরেছে এই চরিত্রটাকে। তো যাই হোক, জন কিন্তু এরকম প্রফেশনাল কিলার হিসেবে অনেক টাকা পয়সা কামাই করেছে, আর এরপর সে রিটায়ার্ড করেছে। এর কারণটা হচ্ছে তার যথেষ্ট টাকা হয়ে গিয়েছে, বাকি জীবনটা সে তার ওয়াইফের সাথে শান্তিতে কাটাতে চায়। তো যাই হোক, এখানে আমরা জানতে পারি জনের ওয়াইফের নাম হচ্ছে নাতাশা। তো হঠাৎ করে একদিন জনের বউ নাতাশা বলে ওঠে, আমার বেস্ট ফ্রেন্ড নোরা আসছে আর তার সাথে আমরা কিছুদিনের জন্য বাইরে ঘুরতে যাচ্ছি। তো এর জন্য আমি চাই তুমি আমার বান্ধবী নোরার সৎ মেয়ের খেয়াল রাখো, কারণ ওই মেয়েটির বাবা ডিভোর্সের পরে আর কোনো সম্পর্কই রাখেনি। তো তুমি প্লিজ ওর খেয়াল রাখবে যাতে আমি আমার বান্ধবী নিয়ে একটু ভালো সময় কাটাতে পারি। তো যাই হোক, যে মেয়েটিকে এখন দেখভাল করতে হবে জনের, তার নাম হচ্ছে সাং ইয়ন, যার বয়স 17 বছর। তো এই কথা শুনে জন বলে, মেয়েটির বয়স 17 বছর, তাহলে তো যথেষ্ট বড় হয়েছে, ও তো নিজেই নিজের খেয়াল রাখতে পারবে। কিন্তু তারপরে এখানে নাতাশা বলে, বুঝতে পারছো না, ইয়াং বয়সের পোলাপান একটা গার্ডিয়ান ছেড়ে এভাবে একা তো রেখে যাওয়া যায় না। তো নাতাশার অনেক জোর করার কারণে জন না চাইতেও সেই মেয়েটিকে বেবিসিট করতে, মানে দেখাশোনা করার জন্য রাজি হয়ে যায়। কিন্তু মন থেকে জন খুশি ছিল না, কারণ সে চায় না অচেনা একটা ইয়ং মেয়ে তার বাড়িতে থাকবে, তার উপর তার বউ থাকবে না, বুঝতেই পারছো। আর যেহেতু ওই কিলিং লাইনে ছিল, অপরাধ জগতে ছিল, যে কোনো ধরনের একটা ঘটনা তো ঘটতেই পারে। তো যাই হোক, পরের দিন জন করে কি তার বউ নাতাশা এবং তার বউয়ের বান্ধবী নোরাকে এয়ারপোর্টে ড্রপ করে দেয়। আর সন্ধ্যার সময় সে সাং ইয়নকে, ওই 17 বছরের মেয়েটাকে কফি শপ থেকে পিক করতে যায়। আর ওখানে ওই মেয়েটি করে কি তার বান্ধবীকে নিয়ে ওঠে। আর যখন জন তার মার্সিডিজ জি অগনে করে ওই মেয়েটি এবং তার বান্ধবীকে বাড়ির দিকে নিচ্ছিল, তখন ওই মেয়ে সান ইয়ং বলে ওঠে, আজকে আমি আমার বান্ধবীর পাশে থাকতে চাই। তো এটা শুনে জনও রাজি হয়ে যায়, মানে প্যারা কমলো। কিন্তু যাওয়ার আগে জন করে কি সাং ইয়নের মানিব্যাগটা নেয় এবং ওখানে কিছু টাকা গুঁজে দেয়। কিন্তু এখানে আমরা দেখতে পাই টাকার পাশাপাশি জন কিন্তু সাং ইয়নের ওয়ালেটে একটা ট্র্যাকিং ডিভাইসও দিয়ে দিয়েছে, যাতে মেয়েটি যেখানেই যায় জন খুব সহজেই তার লোকেশন জানতে পারে। তো যাই হোক, এরপর জন করে কি সাং ইয়ন এবং তার বন্ধুকে মলের পাশে ড্রপ করে নিজের বাসায় চলে যায়। কিন্তু হঠাৎ করে মাঝরাতে সাং ইয়ন করে কি জনকে কল করে এবং বলে, আমার পেটে অনেক ব্যথা হচ্ছে আর দ্রুত আমাকে সাহায্য করতে চলে আসুন। তো জন দ্রুত ওকে সাহায্য করতে যায়। তো জন তো তার আরামের ঘুম নষ্ট করে সেখানে যায়, কিন্তু গিয়ে দেখে সাং ইয়ন দিব্য
দিব্যি ঠিক রয়েছে এবং সে তার বয়ফ্রেন্ডের সাথে মিডনাইট ডিনার এনজয় করছে। তো এটা দেখে জন মনে মনে অনেক রেগে যায় এবং বুঝে ফেলে যে সাং ইয়ন ওকে বোকা বানিয়েছে যাতে সাং ইয়ন ওকে নিতে আসে এবং ওর সাথে আবার বাড়ি ফিরতে পারে। তো জন তখন বলে তোমার না কথা ছিল তুমি তোমার বান্ধবীর বাসায় থাকবে, কিন্তু সাং ইয়ন কোনো কথার জবাব দেয় না, কারণ সে তখন কারোর সাথে ফোনে চ্যাট করছিল, হয়তো আরেকটা বয়ফ্রেন্ডের সাথে। তো এটা দেখে জন খুব রেগে যায়, কিন্তু তারপরও সে তার রাগ কন্ট্রোল করে। আর তখন হঠাৎ করে সাং ইয়ন আবার জনকে বলে যে এখান থেকে চলে যাও, আমার আরেকটা ফ্রেন্ড আসবে, সে আমাকে তার বাসায় ইনভাইট করেছে। তো জন তখন রেগে সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু একটু পরে জন তার গাড়ির মিররে দেখতে পায় যে সাং ইয়ন কয়েকটা ছেলের সাথে বাইকে করে কোথাও যাচ্ছে। তো জন তখন বোঝা যায় যে এই সাং ইয়ন নামের মেয়েটি বয়স 17 হলে কি হবে, পাক্কা শয়তানের খারাপ জিলকি। আর এখানে লক্ষ্য জন যেহেতু অন্ধকার জগতে ছিল তো সে জানে এই জায়গাটা খুব খারাপ। তো জন একরকম কেয়ারলেস ভাবে চলে যেতে চাচ্ছিল, বাট তখনই হঠাৎ করে ওর দায়িত্বের কথা মনে পড়ে যে হাজার হলো ওর গার্ডিয়ান, তো এখন আমিও যা মনে হয় তাই বলো। তো এর জন্য করে কি সাং ইয়নের পিছু নেয়। আর জন তো জানোই সাং ইয়নের ওয়ালেটে ট্র্যাকিং ডিভাইস দিয়েছিল, তো এই কারণে খুব দ্রুতই লোকেশন জেনে যায় যে কোথায় যাচ্ছে। তো এরপর জন ওই ট্র্যাকিং ডিভাইস লক্ষ্য করে একটা নিরিবিলি জায়গায় চলে আসে। আর এরপর আমরা ভেতরে ডোনা নামের একটা মেয়েকে দেখতে পাই যে সাং ইয়নকে বলে শোন, আমার ক্লায়েন্ট তোর শরীর নিয়ে মজা করতে চায়, তুই যদি আমার ক্লায়েন্টকে খুশি করে দিস তাহলে তোকে আমি এখনই $200 দেবো। আর এখানে আমরা বুঝতে পারি যে সাং ইয়নের যে বন্ধুরা ছিল তারা ইচ্ছে করে সাং ইয়নকে হয়তো এই মনে করো পতিতালয়ে নিয়ে এসেছে, এবং এরই সাথে ওই পতিতাদের সর্দারনি ডোনা সাং ইয়নকে হুমকি দেয় আমার কথা যদি না শুনিস তাহলে সারা জীবন এখানে পচে গলে মরবি। তো বুঝতেই পারছো সাং ইয়ন তো গরিব মানুষের মেয়ে না, ও $200 দিয়ে কি করবে, $200 জন্য কারো বিছানায় যাবে। তো তখন করে কি ডোনা পতিতার সর্দারনিকে গালি দেয়। তো তখন পতিতার সর্দারনি ডোনা রেগে যখন ওকে থাপ্পড় মারতে যাবে তখনই জন ভেতরে চলে আসে। আর এরপর জন ওদের সবাইকে বলে এই মেয়েটার যদি একটুও ক্ষতি হয় তোদের সবটিকে কিন্তু আমি মেরে ফেলবো, কারণ ও বর্তমানে আমার দায়িত্বে রয়েছে। তো যাই হোক, এখানে সাং ইয়নের যে বয়ফ্রেন্ড ছিল যে আর কি ওকে ফুসলি এখানে নিয়ে এসেছে, সে জনকে একটা নর্মাল মানুষ মনে করে এবং মারতে আসে, কিন্তু বুঝতে হবে জন কিন্তু একজন প্রফেশনাল কিলার। মানে চিন্তা করো আমরা নর্মাল মানুষ, আমরা যদি কাউকে একটা বাড়ি মারি বা থাপড় মারি রাত্রে কিন্তু ঘুমাতেই পারবে না, কিন্তু এরা মনে করো যে মানুষদের কেটে কেটে বড় হয়েছে। তো বুঝতেই পারছো কি হবে, জন একাই সেখানে সবগুলোকে মেরে দেয়, সাং ইয়নের বয়ফ্রেন্ডের চাকু নিয়ে নেয় এবং সবগুলোকে মেরে হারিয়ে এখান থেকে চলে যেতে থাকে। বাট তখনই হঠাৎ করে ডোনা করে কি হুট করে এসে জনকে চাকু দিয়ে স্ট্যাপ করে, বাট এতে জনের কিছুই হয় না। মানে এরকম দুই একটা চাকু রেগুলারলি খাওয়ার অভ্যাস ছিল এক সময়। তো যাই হোক, এরপর জন করে কি ডোনাকে একটা ঘুষি মারে আর তারপর ওই পতিতার সর্দারনি ডোনা বেহুশ হয়ে নিচে পড়ে যায়। তো এরপর জন করে কি সাং ইয়নকে নিয়ে এখান থেকে বেরিয়ে পড়ে। তো এর আগে তো ওই মেয়েটার অনেক পার্ট ছিল সাং ইয়নের, কিন্তু জনকে বাঁচিয়ে নিয়ে এসেছে তখন থেকে মনে করো জনের খুব ভক্ত হয়ে যায়, মানে ওদের খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। আর এরপর রাত ওরা দুজন ডিনার করতে বাইরে যায়। আর ফেরার সময় জন রাস্তায় পুলিশ চেকপোস্ট দেখতে পায়। তো এখানে অফিসার লি নামের একজন পুলিশ ছিল, সে করে কি জনের গাড়িটা থামায় এবং জনকে জিজ্ঞাসাবাদ করে। তো এখানে অফিসার লি জনকে বলে এখানে কিছু কলেজ স্টুডেন্টদের মার্ডার করা হয়েছে আর এই কারণে আমরা এখানে চেকিং করছি। আর কিছু প্রশ্ন করার পরে ইন্সপেক্টর লি করে কি জনকে এখান থেকে যেতে দেয়। আর এরপর জন করে কি ইন্টারনেট থেকে ওই মার্ডারের খবরটা বের করে। আর ওই খবর পরে জন জানতে পারে গতকাল রাতে জন যাদেরকে মেরে এসেছে তাদের সবাইকে কেউ মেরে ফেলেছে। তো এটা জানার পরে জনের ওই ছেলেগুলোর জন্য খুব খারাপ লাগে যে ওরা অত খারাপ কাজ করেনি যে ওদেরকে মরতে হবে। কিন্তু এর পরদিন আমরা দেখি লি করে কি জনকে জিজ্ঞাসাবাদ করতে জনের বাড়িতে চলে আসে। আর হয়তো ইন্সপেক্টর লি জনকেই সন্দেহ করছিল। তো কেন সন্দেহ করছে এটার উত্তর আমরা জানতে পারি যখন ইন্সপেক্টর লি জনকে একটা সিসিটিভি ফুটেজ দেখায় যেখানে জনের যে তোমার ওই মার্সিডিজ জি-ওয়াগন গাড়িটা সেটা দেখা যাচ্ছিল। তো লি বলে ক্রাইম সিনের পাশের রোডে কাল রাতে তোমার গাড়ি কি করছিল। তো এটা শোনার পরে জন উল্টো ওই ইন্সপেক্টরকে প্রশ্ন করে কাল রাতে তো খালি আমার গাড়ি ওখান দিয়ে যায়নি, আর অনেক গাড়ি গিয়েছিল, বাকি সবার কাছেও কি গিয়েছিলে। আর এরপর লি করে কি জনকে আরেকটা ফুটেজ দেখায় যেখানে সাং ইয়ন ওই 17 বছর মেয়েটি ওই ছেলেদের বাইকের পেছনে ছিল যে ছেলেদের গতকাল মার্ডার করা হয়েছে। কিন্তু ভাগ্য ভালো ছবি পরিষ্কার ছিল না, এ কারণে জন ডাইরেক্ট অস্বীকার করে যে এটা সানলি নয়, সানলি কালকে আমার সাথে ডিনার করেছে, রেস্টুরেন্টে ছিল। তবে ইন্সপেক্টর লির জনের উপর সন্দেহ হয়ে যায়। তো যাই হোক, লি যাওয়ার পরে সাং ইয়ন তখন জনকে সরি বলে, কারণ ওর জন্য জন হয়তো কোনো বিপদে পড়তে চলেছে। আর তাছাড়া সাং ইয়ন অনেক ভয় পেয়ে গিয়েছে যে কাল রাত ওই ছেলেগুলো সব মারা পড়েছে। তো এখানে সাং ইয়নের ভিতর চেহারা দেখে জনের আরেকটা মেয়ের কথা মনে পড়ে যায় যার সাথে তার অনেক আগে পরিচয় হয়েছিল। অ্যাকচুয়ালি ওই মেয়েটি কোনো কারণে তার বেঁচে থাকার সকল ইচ্ছা হারিয়ে ফেলেছিল আর আত্মহত্যা করতে যাচ্ছিল, কিন্তু জন তাকে সেখান থেকে আটকায় এবং তার জীবনকে নতুন করে শুরু করতে বলে এবং তাকে সাহায্য করেছিল নতুন করে বাঁচতে। তো এই মেয়েটা কে ছিল এটা সিনেমার লাস্টে জানতে পারবে। আর এইদিকে আমরা দেখি ওই পতিতাদের সর্দারনি ডোনা সাং ইয়নকে কল করে এবং বলে সবগুলো ছেলে মারা গিয়েছে আর কালকে তুমি যে চাকুটা ওই ছেলেটার হাত থেকে নিয়েছিলে না সেটা দিয়ে ওদেরকে মারা হয়েছে, আর ওই চাকুর মধ্যে তোমার আঙুলের ছাপি রয়েছে। তো মনে হচ্ছে আমি যদি চাকুটা পুলিশকে দিয়ে দিই তুমি বিপদে পড়তে পারো। তো আমি তোমাকে ঠিকানা দিচ্ছি, তুমি 1 ঘন্টার ভেতরে যদি আমার কাছে আসো এবং তারপর যদি কেসটা সেটেল করো তাহলে তো ঝামেলা গেল, তা না হলে এই প্রমাণ পুলিশকে দিয়ে দেবো। মানে বিষয়টা বুঝছো, এখানে মুরগি নিজেই সিংহকে তার খাঁচায় ডাকছে, জনকে খাঁচায় ডাকছে। তো এটা শুনে জন ডোনার সাথে দেখা করতে রেডি হয়ে যায় আর যাওয়ার আগে সে সাং ইয়নকে একটা ব্রেসলেট পরিয়ে দেয়। আবার ওই ব্রেসলেটের মধ্যেও ট্র্যাকিং ডিভাইস লাগানো ছিল। আর এরপর সাং ইয়ন
ইয়নকে একলা রেখে জন যায় হচ্ছে ডোনার সাথে দেখা করতে। আর এরপর জন আসে একটা বিল্ডিং এর পাশে, আর এই জায়গাতে জং নামের একটা লোকের সাথে তার দেখা হয়। আর এই জং হচ্ছে ওই পতিতাদের সর্দারনি ডোনার চাচাতো ভাই। আর তার কাজই হচ্ছে কচি কচি আন্ডার এজ মেয়েদের কিডন্যাপ করে তাদেরকে রাশিয়া বা ইউরোপের বিভিন্ন দেশে বিক্রি করে দেওয়া তাদের ক্লায়েন্টদের জন্য। এবং ওই সব দেশে মনে করে সব মেয়েরা যখন পাচার হয় ওদেরকে মনে করো সারা জীবন স্লেভ করে রাখা হয়, বা মনে করো পতিতালয়ে ওদেরকে ইউজ করা হয়, এরকম একটা কিছু। তো যাই হোক, জন যখন সেখানে যায় তখনই ডোনার চাচাতো ভাই জং তার একটা লোককে বলে যে জনকে প্রাণে মেরে ফেলো, বাট বুঝতে হবে এটা জন। তো জন খুব সহজেই জংয়ের লোককে হারিয়ে দেয়। আর তারপর জন যায় হচ্ছে ডোনার সামনে এবং চাকুটা ভদ্রমতো ফেরত চায়, যেটার মধ্যে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, বাট ডোনা চাকু দেবে না বলে জানিয়ে দেয়। আর তখন জন করে কি, ডোনার চাচাতো ভাই জংয়ের উপর টর্চার করতে শুরু করে। তো এটা দেখে জং এত ভয় পেয়ে যায় যে যেটা মানুষ না কি, এটা তো পাক্কা কষাই। জং নিজেই করে কি, জনের দিকে চাকুটা ছুড়ে দেয়। তো যাই হোক, জন যখন চাকুনিতে নিচে ঝুঁকে তখনই জং হুট করে জনের উপর গুলি চালাতে শুরু করে এবং সেখান থেকে পালাতে থাকে। আর তারপর জনের সামনে পড়ে একটা ফাইটার, আর এই ফাইটার কিন্তু জনকে সমান সমানে টক্কর দেয়। তার মানে সেও হয়তো কোনো প্রফেশনাল কিলার যার বক্সিং দক্ষতা, মার্শাল আর্ট এবং অস্ত্র জ্ঞান রয়েছে, কিন্তু তারপরেও জন এখানে ডমিনেট করে এবং ওই লোকটিকে বা ওই ফাইটারটিকে বাজেভাবে আহত করে সেখান থেকে চলে যায়। আর ফাইটের পরে জন সোজা তার বাসায় আসে, আর বাসায় এসে বুঝতে পারে তার বাসায় অনেকজন লোক এসেছিল এবং তারা ওই বাচ্চা মেয়েটি সাং ইয়নকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছে। তো জন তখন দ্রুত সাং ইয়নের ট্র্যাকিং ব্রেসলেটের সাহায্যে সাং ইয়নের লোকেশন বের করে। আর এরপর অনেক বছর পরে সে তার অস্ত্রাগার খোলে এবং সেখান থেকে বন্দুক নিয়ে বেরিয়ে পড়ে সাং ইয়নকে বাঁচানোর জন্য। তো যাই হোক, ওই ট্র্যাকিং ডিভাইস ফলো করতে করতে জন একটা নিরিবিলি গলিতে আসে এবং এখানে এসেই জন করিকে হামলা শুরু করে দেয়। আর এটা দেখে ডোনা এখান থেকে পালাতে থাকে, বাট জন ওকে ধরে ফেলে। আর জন তখন ডোনাকে জিজ্ঞাসা করে সাং ইয়ন কোথায়। ডোনা তখন বলে, তুমি যদি আমাকে মেরে ফেলো তাহলে আমার সঙ্গীরা সাং ইয়নকে মেরে ফেলবে, আর এরপর তুমি সাং ইয়নের লাশও কখনো পাবে না। তো এটা শুনে জন ওকে মারে না, কিন্তু অনেক টর্চার করে বাজেভাবে। আর টর্চার খেতে খেতে ডোনার মনে করো যে হালুয়া টাইট হয়ে যায়। ডোনা তখন জনকে সকল সত্য বলতে থাকে। সে বলে, আমাদের কাজই হচ্ছে দক্ষিণ কোরিয়ার সুন্দরী সুন্দরী যত আন্ডার এজ মেয়ে রয়েছে, আই মিন 13, 14, 15, 16, 17 এই টাইপ মেয়েদেরকে কিডন্যাপ করা এবং তাদেরকে বিশেষ বিশেষ ক্লায়েন্টের কাছে বিক্রি করা। এবং ওরা নর্মালি কি করে, রাস্তাঘাটে একটা মেয়ে চলছে, সেই মেয়েটা যদি সুন্দরী হয় তার ছবি তুলে ক্লায়েন্টদেরকে সেন্ড করে এবং ওখান থেকে যে ক্লায়েন্ট যে মেয়েটাকে চাইবে তাকে ওরা যে কোনোভাবে ধরে কিডন্যাপ করে সেই ক্লায়েন্টের কাছে ডেলিভার করে দেয়। আর সাং ইয়নকে এরকম একটা ক্লায়েন্ট পছন্দ করেছে। আর এর কারণটা হচ্ছে সাং ইয়ন আকর্ষণীয় এবং ভার্জিন একটা মেয়ে, আর তাকে একটা রাশিয়ান বিলিয়নার পছন্দ করেছে এবং সেই ক্লায়েন্ট আমাদেরকে অনেক টাকাও দিয়েছে যাতে আমরা সাং ইয়নকে তার কাছে নিয়ে যাই। তবে অ্যাকচুয়ালি এখানে রাশিয়ান কোনো ক্লায়েন্ট কি পছন্দ করেছে নাকি দক্ষিণ কোরিয়ারই বড় মাপের কোনো রাজনীতিবিদ বা সরকারি কোনো আমলা পছন্দ করেছে কিনা এটা আমরা পরে জানতে পারবো। আর এখানে ডোনা আরো বলে যে আমাদের অনেক বড় বড় ক্লায়েন্ট রয়েছে, পুরো দুনিয়াতেও রয়েছে এবং দক্ষিণ কোরিয়ার অনেক বড় বড় সরকারি অফিসার, অনেক রাজনীতিবিদ আমাদের ক্লায়েন্ট, আর আমরা ক্লায়েন্টদের ডিমান্ড অনুযায়ী তাদেরকে মেয়ে সাপ্লাই করি। মানে বুঝতেই পারছো, স্কুল কলেজের যে মেয়েরা যাচ্ছে ছবি তুলে তুলে সেন্ড করে দিল, বা একটা ক্লায়েন্ট ফেসবুকে একটা মেয়েকে দেখলো, ওদেরকে অর্ডার দেবে যে মেয়েটাকে পার্সেল করে দাও, এরকম একটা ব্যাপার। তো এটা শোনার পরে জন তো রেগে যায়, জিজ্ঞাসা করে সাং ইয়ন এখন কোথায় রয়েছে। তখন ডোনা করে কি, জনকে একটা হোটেলের ঠিকানা দেয় এবং বলে যে লাস্ট তথ্য মতে সাং ইয়নকে ওখানেই রাখা হয়েছিল। আর এরপর জন করে কি, ডোনাকে ওই ক্লায়েন্টের নাম জিজ্ঞাসা করে যে স্পেশালি সাং ইয়নকে ডিমান্ড করেছিল। আর ডোনা তখন বলে, এই ব্যবসাটা এককভাবে চলে না, আমি সরাসরি সেই ক্লায়েন্টকে চিনি না, বাট আমার বস তাকে চেনে। তো এরপর জন করে কি হোটেলের দিকে যেতে থাকে যে হোটেলে সাং ইয়নকে রাখা হয়েছে। তো জন যাওয়ার পরে এখানে আসে পুলিশ, আর অফিসার লি এখানে আসে এবং সে তল্লাশি চালায় এবং সে যখন রুমে যায় সে দেখতে পায় ডোনাকে এবং আমরা দেখতে পাই প্রচন্ড রক্তক্ষরণে বিশিষ্ট সর্দারনি ডোনা কিন্তু মারা গিয়েছে। আর অন্যদিকে জন পৌঁছে যায় সেই হোটেলে, আর এরপর সে যখনই ভেতরে যায় তখনই সেখানে থাকা লোকজন ওর উপর হামলা করে দেয়। বাট বুঝতে হবে এটা জন, সে প্রফেশনাল ফাইটার কিলার, আর সে সহজেই সবাইকে মেরে ফেলে এবং এই জায়গাটাতে তোমার ফাইটিং সিন গুলো রয়েছে ইন এ ওয়ার্ড অসাম। তো যাই হোক, এই হোটেলেও কিন্তু সাং ইয়ন ছিল না, কিন্তু এখানেও জনের সামনে একজন লোক আসে যার নাম হচ্ছে ইউরি, আর সে একজন প্রো ফাইটার, আর ইউরি রাশিয়ান একটা মাফিয়ার হয়ে কাজ করে। আর সে জনকে বলে, কালকে সকাল 8টায় সাং ইয়নকে আমরা শিপে করে রাশিয়া পাঠিয়ে দেবো, আর তুমি ওকে বাঁচাতে পারবে না কারণ আমি তোমাকে এখানেই মেরে ফেলবো। মানে এখানে ইউরি জনকে আন্ডার এস্টিমেট করে ফেলেছে, কিন্তু জন এখানে ইউরির সাথে লড়াই করে সময় নষ্ট করতে চায় না, সে জাস্ট এখান থেকে চলে যেতে থাকে। বাট ইউরি ওর পিছু নেয় এবং ওদের মধ্যে তুমুল একটা ফাইট হয়। দুজনই প্রফেশনাল ফাইটার হওয়ার কারণে সেই লেভেলের একটা টক্করের ফাইট আমরা দেখতে পাই। মনে করো যে রেসলিং মিনিয়ার দ্য রক ভার্সেস জন সিনার ফাইট হচ্ছে, কিন্তু এরপর ফাইটের একটা পর্যায়ে জন কৌশলে ইউরিকে একটা রশি দিয়ে বেঁধে জানালা দিয়ে নিচে লাফ দেয়, আর তারপর সে একটা গাড়ির উপরে পড়ে যেটা অফিসার লির ছিল। আর তখনই অফিসার লি করে কি জনকে গান পয়েন্টে করে নিয়ে নেয় এবং অফিসার লির সাথে পুলিশ স্টেশনে যেতে বলে, কিন্তু জন তখন সেকেন্ডের মধ্যে চালাকি করে বন্দুকটা নিয়ে নেয় এবং উল্টো অফিসার লিকে কিডন্যাপ করে। এর সাথে অফিসার লির গাড়িটা নিয়েও সাং ইয়নকে বাঁচাতে ছুটে চলে হচ্ছে সমুদ্র বন্দরের দিকে। তো যাই হোক, কিছু সময় পরে কিন্তু জন ওই কার্গো পোর্টে চলে আসে যেখান থেকে সাং ইয়নকে রাশিয়াতে পাঠানো হবে কন্টেনারের মাধ্যমে। আর তখন জন একটা গাড়ির ভেতরে সাং ইয়নকে দেখতেও
দেখতেও পায়। তো জন তখন দ্রুত সেই গ্যাংস্টারদের উপর হামলা করে যারা সাংওয়েনকে কিডন্যাপ করেছিল, আর তাদেরকে মেরে জন করে কি সাংওয়েনকে বাঁচিয়েও নেয়। কিন্তু তখন ডোনার যে চাচাতো ভাই জনের উপর হামলা করে, কিন্তু জন ওকে তখন বাজেভাবে পিটে এবং জিজ্ঞাসা করে আমাকে বল কোন লোকটি সাংওয়েনকে স্পেশালি ডিমান্ড করেছিল। বাট এখানে জং কিছুই বলে না, আর এই জন্য রেগে জন করে কি জংকে শুট করে দেয়। তো এরকম বুক পিট ছাড়া একটা কষাই দেখে স্বয়ং পুলিশ অফিসার লি ভয় পেয়ে যায়। আর এরপর জন যখন ডোনার চাচাতো ভাই জং এর তল্লাশি নেয় তখন সে একটা ফোন পায়, আর ওই মোবাইলে লাস্ট রিসিভ কলটা ছিল হচ্ছে এই পুলিশ অফিসার লির। তো জন তখন বুঝে যায় যে এই পুলিশ অফিসারও করাপ্টেড এবং সেই মূলত ওদের সাথে মিলিত হয়ে মেয়েদেরকে কিডন্যাপ করে বিদেশে পাচার করে। তো এরপর জন যায় হচ্ছে অফিসার লির কাছে আর বলে তুই আমাকে ওই লোকটা সম্পর্কে বল যে স্পেশালি সাংইয়নকে চায়, নয়তো আমি এই সকল তথ্য মিডিয়াকে দিয়ে দেবো আর তোর আসল রূপ মানুষের সামনে চলে আসবে যে তুই একটা দুর্নীতিবাজ যে কিনা মেয়েদেরকে কিডন্যাপ করতে একটা গ্যাংকে সাহায্য করিস এবং মেয়েদেরকে বিদেশে পাচার করিস। আর তখনই দেখা যায় এখানে পুলিশের বিশাল বহর আসছে। তো এখানে জনকে হুমকি দেয় যদি বাঁচতে চাস এখন কিভাবে কি করবি কর, তো লি মেনে নেওয়ার কোনো উপায় নাই। তো এরপর অফিসার লি করে কি বাকি যে পুলিশরা এসেছে তাদের সামনে মনে করে জনকে বাঁচিয়ে নেয় এবং নিজে পুরো ক্রেডিটটা নেয় যে একাই সব সন্ত্রাসীদের মেরেছে, মেয়েদেরকে কিডন্যাপ হওয়া থেকে বাঁচিয়েছে। আর জনের কথা বলা হয় যে অফিসার লিকে জন হেল্প করেছে এই কাজে। তো যাই হোক হসপিটালে যখন সাংইয়নের হুশ আসে তখন সে জনের কাছে ক্ষমা চায় এবং বলে সবকিছু আমার জন্য হচ্ছে, আমার ভুলের জন্য সবকিছু হয়েছে। বাট জন তখন সাংইয়নকে শান্ত করে এবং বলে এতে তোমার কোনো দোষ নেই, যার দোষ তাকে আমি খুঁজে বের করব। আর এরপর আমরা দেখতে পাই হসপিটালে ইন্সপেক্টর লি জনকে বলে তুমি তোমার ভাতিজি না কি লাগে সাংইয়নকে বাঁচানোর জন্য যতগুলো মার্ডার করেছো আমি সবগুলো কিন্তু চাপা দিয়ে দিয়েছি। কিন্তু এখানে জন উল্টো অফিসার লিকে বলে আমি তো সেদিনই জেনে গিয়েছিলাম যে তুই এই দলের সাথে যুক্ত, কারণ আমি তোর গাড়ির ডিকিতে ডোনার ডেড বডি রেখেছিলাম, কারণ তুই জানতি পুলিশ যদি ডোনার ডেড বডি পায় তাহলে পুলিশ যদি তদন্ত শুরু করে তোদের বস ধরা পড়বে, আর তাকে বাঁচানোর জন্য তুই বডিটা সেখান থেকে সরিয়ে ফেলেছিস তাই না। তো এটা জেনে লি তো ভয় পেয়ে যায়। আর তারপর জন বলে তুই যদি বাঁচতে চাস তুই আমাকে বল কোন রাশিয়ান মাফিয়ার গ্রুপ এখান থেকে মেয়েদেরকে কিডন্যাপ করে নিচ্ছে। তো প্রথমে অফিসার লিতে এমনটা বলতে মানা করে কারণ অনেক রিস্কি ব্যাপার, বুঝতেই পারছো, এদিকে গেলে পুলিশ মারবে ওদিকে গেলে মাফিয়ারা মারবে। তবে তারপরেও ইন্সপেক্টর লি ভয় পেয়ে রাজি হয়ে যায় কারণ জনের কাছে ওর বিরুদ্ধে অনেক প্রমাণ রয়েছে যেটা ওর পুরো জীবন ধ্বংস করে দিতে পারে। তো পরের দিন ইন্সপেক্টর লি জনকে কল করে এবং একটা হোটেলের ঠিকানা দেয় যেখানে পার্ক নামের একটা বিশাল বড় মাপের লোক রয়েছে। আর পার্কে কিন্তু এই কিডন্যাপ গ্রুপের মেম্বার যে আন্ডার এজ বা কোচি মেয়েদেরকে কিডন্যাপ করে রাশিয়া পাচার করে। আবার এদিকে পার্কের কাছে একটা খবর আসে যে ইন্টারপোলের অফিসাররা তার সম্পর্কে জেনে গিয়েছে, যে কোনো সময় তার উপর রেড হতে পারে। তো এই জন্য সে দ্রুত হোটেল থেকে পালাতে শুরু করে। বাট তখনই ওর সামনে আসে হচ্ছে জন। তো জন এক এক করে পার্কের সকল সঙ্গীকে মেরে ফেলে। আর এখানে আমি ভিডিও এডিটরদেরকে রিকোয়েস্ট করব যখন আমি এই কথাগুলো বলছি তখন অ্যাকশনগুলোকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য, কারণ আমার কাছে অ্যাকশনগুলো জোস লেগেছে। তো যাই হোক পার্ক এখানে বাজেভাবে সবগুলোকে পিটায় আর তারপর জিজ্ঞাসা করে যে তোদের বসকে আর কে স্পেশালি সাংইয়নকে ডিমান্ড করেছিল। তো পার্ক এখানে একজন লেডিকে কল করে যে তাদের সাথে জড়িত এবং এই বিজনেসে বিভিন্ন জায়গা থেকে মেয়ে সাপ্লাই করে, আর সবাই তাকে বলে হচ্ছে বিগ মামা, মানে বড় মা, বুঝতেই পারছো, বড় মা বড় মা। তো যাই হোক বিগ মামার কলের মাধ্যমে জন জানতে পারে যে সাংইয়নকে ডিমান্ড করার লোকটি হচ্ছে এই দক্ষিণ কোরিয়ার প্রধান বিচারপতি যার নাম হচ্ছে কিম। চিন্তা করো। তো যাই হোক এখানে পার্ক তখন জনকে বলে ভাই আমরা কোচি মেয়েদেরকে কিডন্যাপ করি আর এদের মধ্যে থেকে যাকে জজের ভালো লাগে সে তাদের সাথে এনজয় করে, আর এরপরে বাকি মেয়েদেরকে আমরা বিশাল অঙ্কের টাকার বিনিময়ে রাশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশে বিক্রি করে দেই। তো পার্কের কাছ থেকে ইনফরমেশন নেওয়ার পরে জন ওকেও ব্রুটালি মেরে ফেলে। তো যাই হোক এরপর জন কাউকে কল করে এবং তাদেরকে দ্রুত আসতে বলে এবং কিছু সময়ের মাঝে এখানে একটা টিম চলে আসে এবং তারা খুব দ্রুত ওই ক্রাইম সিনের জায়গাটা ভালো মতো পরিষ্কার করে সাফ করে দেয় এবং এখানকার যত ডেড বডি ছিল সেগুলোকে প্রফেশনালি গুম করে দেয় যাতে কোনো প্রমাণ না থাকে। আর এখানে যে টিমটা এসেছে তারা কাজই করে হচ্ছে বিভিন্ন গ্যাংস্টারদের জন্য বা মাফিয়াদের জন্য, আর তাদের কাজটাই হচ্ছে ক্রাইম সিনকে ভালো মতো পরিষ্কার করা। আর যারা জন উইক সিনেমা দেখেছো তারা কিন্তু জানো এই ব্যাপারটা সম্পর্কে। আর মজার ব্যাপার হচ্ছে আমাদের এই কিলারের নামও কিন্তু জন, জাস্ট লাস্টে উইক নেই আর কি। তো যাই হোক এরপর জন তার একটা সঙ্গীর সাথে দেখা করতে আসে যার অস্ত্রের বিজনেস রয়েছে, আর জন তখন তার কাছ থেকে বড় একটা স্নাইপার বন্দুক নেয়। আর এবার জন পুরোপুরি অস্ত্র নিয়ে রেডি ফাইনাল অ্যাটাক করার জন্য। কিন্তু তখনই ইন্সপেক্টর লি জনকে কল করে এবং বলে যে বিচারপতি সবকিছুর মাস্টার মাইন্ড, দক্ষিণ কোরিয়াতে সবকিছু সামলায়, তার সাথে কিন্তু অনেক বড় বড় পলিটিশিয়ানদের ভালো সম্পর্ক রয়েছে এবং পলিটিশিয়ানরা তাকে দেখে ভয় পায়। আমি কিন্তু তার বিরুদ্ধে কথা বলতে পারবো না, কিন্তু আমি তোমার ঠিকানাটা দিচ্ছি। তো জন যেহেতু একটা প্রফেশনাল কিলার, ওর কাজের জন্য যে কাউকে মারতে পারে। তো ওর কাছে জজও যা, রাজনীতিবিদতা, অফিসারও তা। তো যাই হোক ইন্সপেক্টর লি আবারও বলে দেখো আমি যতদূর খোঁজ পেয়েছি ওই মেয়েটা আই মিন সাংইয়নের বাবা একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, কিন্তু তখন তাদের ঘরের সৎমা ছিল আর বর্তমানে সেই সৎমার সাথে সাংইয়ন থাকে। তো এখানে কেন এই কথাটা বলেছে অফিসার লি পরে আমরা হয়তো বুঝতে পারবো। তো যাই হোক লির কাছ থেকে সকল খবর নেওয়ার পরে জন করে কি সেই হোটেলে যায় যেখানে ওই বিচারপতি কিম রয়েছে এবং হট মেয়েদের সাথে এনজয় করছিল, মানে এটা তার গোপন লাইফ আর কি। তো যাই হোক এরপর জন করে কি তার স্নাইপার দিয়ে বিচারপতির সকল লোকজনকে এক এক করে মেরে ফেলে
ফেলে। আবার এখানে উল্লেখ্য বিগ মামা বিচারপতিকে খুশি করতে এখানে আজকে আবার একটা নতুন মেয়েকে পাঠিয়েছে, কিন্তু জন তো লাগাতার মনে করো যে মারতেই যাচ্ছে সবাইকে। আর এখানে ইউরিও ছিল মনে করো এই বিচারপতির নিরাপত্তার জন্য, এবং সেও জনের উপর গুলি করতে থাকে এবং দুইজনের মধ্যে ফায়ারিং শুরু হয়ে যায়। আর অফিসার লি কিন্তু জনের সাথে ছিল, কিন্তু সুযোগ বুঝে ও করে কি জনকেই গান পয়েন্টে নিয়ে নেয়। আর তারপর ইউরি জনকে ধরে বিচারপতির সামনে নিয়ে আসে। তো জন তখন বিচারপতিকে জিজ্ঞাসা করে, তুমি কি সেই লোক যে স্পেশালি সাংইয়নকে ডিমান্ড করেছিলে? এই কথা শুনে বিচারপতি শুধুমাত্র হাসে। আর তখন বিচারপতি ইন্সপেক্টর লিকে বলে, এটাকে মেরে ফেলে, এই কিটটাকে মেরে ফেল। তো এরপর ইন্সপেক্টর লি জনকে বাইরে নিয়ে আসে, কিন্তু জন ওকে মুহূর্তের মধ্যে উল্টো বাগে নিয়ে নেয়। আর তারপর বাকি লোক করে এখানে জনকে মারতে আসে, কিন্তু জন সবার সাথে ফাইট করে এবং কিছু সময়ের মধ্যে তো সবাইকে মেরে ফেলে। আর তারপর সে অফিসার লিকে বলে, আমি এই জন্যই তোর কাছে ধরা দিয়েছিলাম যাতে আমি এই মাস্টার মাইন্ড ওই বিচারপতি পর্যন্ত পৌঁছাতে পারি। আর তারপর জন করে কি ইন্সপেক্টর লিকেও মেরে ফেলে। কিন্তু এরপরে আসে হচ্ছে ইউরি, মানে আরেক ফাইটার। সে জনের উপর গুলি করতে শুরু করে, তুমুল একটা ফাইট হয়, কিন্তু জন আবারও ইউরির উপর ডমিনেট করে এবং ইউরিকে বাজেভাবে আহত করে দেয় এবং লাস্টে ওকে ব্রুটালি মেরে দেয়। আর তারপর জন আসে হচ্ছে বিচারপতির রুমে, আর বিচারপতিও বুঝতে পারে যে আজকে আমার কেটে দেবে। তো তখন বিচারপতি করে কি জনকে অনেক টাকার লোভ দেখায় এবং বলে, তুমি আমার সাথে কাজ করো, পুরো মালামাল হয়ে যাবে, সরকার বা পুলিশ প্রশাসন কেউ তোমার দিকে তাকাবে না। বাট তখন জন বিচারপতিকে ওই বিগ মামা সম্পর্কে জিজ্ঞাসা করে যে কোন সেই মহিলা যেই বাচ্চা বাচ্চা মেয়েদেরকে কিডন্যাপ করে তারপর বিদেশে পাচার করছে, জীবন নষ্ট করছে। তো বিচারপতি তখন বলে, আসলে বিগ মামা আমার পার্টনার, আমরা একসাথে মিলে এই কাজগুলো করি। তো জন করে কি বিগ মামার সকল তথ্য বিচারপতির কাছ থেকে নেওয়ার পরে বিচারপতিকেও ল্যাটাভেটা করে দেয়। আর অন্যদিকে আমরা দেখতে পাই আমাদের জনের বউ নাতাশাকে, সে তার ঘনিষ্ঠ বান্ধবী নোরার সাথে রয়েছে। তো তারা যখন একসাথে কথা বলেছিল তখনই জনের বউয়ের বান্ধবী নোরাকে কেউ কল করে। তো নোরা করে কি তার গাড়িতে এসে কল পিক করে, কারণ এই কলটা এসেছে হচ্ছে বিচারপতির মোবাইল থেকে। তো বুঝতে পারছো বিগ মামাকে। আর এই সালামজাদি মূলত নোরা ও বিচারপতির সাথে মিলে এই মেয়েদের সেক্স ট্রাফিকিং এর বিজনেস করতো। আর যেহেতু সাংইয়ন নোরার আসল মেয়ে না, উল্টো ঝামেলা, সম্পত্তির ভাগিদার হবে, এই কারণে সে ওকেই বিক্রি করে দিয়েছিল। আর এই কথা বিচারপতি জনকে সব বলে দিয়েছে। তো যাই হোক, জন তো মনে করে বিচারপতিকে মেরে ফোনটা নিয়ে নোরাকে কল করে। তো নোরা যখন গাড়ির ভেতরে এসে ফোনটা পিক করে তখনই আমরা ভেতরে জনকে দেখতে পাই যে তার পেছনে বসেছিল। তো জনকে দেখে নোরা অনেক ভয় পেয়ে যায়। তবে এখানে উল্লেখ্য, নোরা জানতো না যে জন খুবই ডেঞ্জারাস একটা প্রফেশনাল কিলার, জাস্ট নর্মাল একটা মানুষ মনে করেছিল। কিন্তু যেহেতু বিচারপতির ফোন জনের হাতে রয়েছে, তো নোরার বোঝা শেষ যে জন সবগুলোকে ল্যাটাফ্যাটা করে এসেছে। তো জন করে কি নোরাকে শহর থেকে অনেক দূরে নিয়ে যায় এবং নোরাকে বলে, তুমি চিন্তা করো না নোরা, সাংইয়নের গার্ডিয়ান এখন থেকে আমি, তোমার অনেক ভালো খেয়াল রাখবো, তুমি নিশ্চিন্তে মরতে পারো। আর এই কথা বলে সে নোরাকে মেরে ফেলে। তো এই জন্য এই সিনেমার নামটা কিন্তু এইটা, যে এমন একটা মেয়ে যে মৃত্যু ডিজার্ভ করে। তো এখানে মৃত্যু ডিজার্ভ করে কি এই নোরা মেয়েটি। তো যাই হোক, এরপর জন করে কি আবারও তার সেই টিমকে ডাকে যারা ক্রাইম সিনের তোমার ওই সকল প্রমাণ লোপাট করতো, পরিষ্কার করতো। তো তাদেরকে ওই লাশ গুম করার দায়িত্ব দিয়ে জন যায় তার ওয়াইফের সাথে দেখা করতে এবং তাকে জড়িয়ে ধরে। এখানে আমরা জানতে পারি অতীতে জন যে মেয়েটিকে সুসাইড করা থেকে বাঁচিয়েছিল এবং নতুন জীবন দিয়েছিল, সেই মেয়েটি তার ওয়াইফ। এবং এই মেয়েটির জন্য জন কিন্তু তার পাস্ট লাইফ, যে প্রফেশনাল কিলার ছিল, সেই অধ্যায়টা শেষ করেছিল। তবে এই পরিস্থিতির কারণে জন তার সেই পূর্ণরূপে আবারও ফিরে যায় এবং এরপর হয়তো জন তার স্ত্রী এবং সাংইয়ন একসাথে বাকি জীবনটা সুন্দর মতো কাটাবে। তবে তারপরেও যদি কোনো প্রয়োজন হয়, জন অস্ত্র জমা দিয়েছে বা ট্রেনিং কিন্তু জমা দেয়নি। তো যাই হোক, এখানে এই সিনেমাটি শেষ হয়। আর এখানে আরেকটা বিষয় লক্ষ্য, এই সিনেমাটি কিন্তু মুক্তির পরে ব্যাপকভাবে বক্স অফিসে সফল হয়। আর এই কারণে এটার সেকেন্ড পার্ট আসার সম্ভাবনা রয়েছে। তবে কবে নাগাদ আসবে এটা সম্পর্কে কোনো অ্যানাউন্স দেওয়া হয়নি। তবে যদি আসে সেটা দেখার অবশ্যই আমার আগ্রহ থাকবে আর কি। আর স্পেশালি এই দক্ষিণ কোরিয়ার জন উইককে তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, বাই বাই।